আমার তো আসলে সিঙ্গার হওয়ার কোনো প্ল্যানই ছিল না। বাবা মা চাইতেন যে আমি মিউজিক করি, কিন্তু তারা কখনো চাইতেন না যে মিউজিকটাই আমার মূল জায়গা হোক। আমি না নিজেকে খুব প্রিভিলেজড মনে করি, আমার কোনো অপ্রাপ্তি নেই। সাবিনা ম্যামের জন্য আমি এখন পর্যন্ত সোলো গান করতে পারিনি। আপনি শিল্পী, গানটা আপনার জন্য অবশ্যই সন্তানের মতন। এমন কোনো পরিস্থিতি যেখানে আপনার মনে হয়েছে গানটাই আপনাকে বাঁচিয়ে রেখেছে? হ্যাঁ, অফকোর্স। আমার জীবনে অনেক অনেক সময় আছে যেই সময়টায় আমার মনে হয়েছে, তখন মনে হয়নি, পরে আমার মনে হয়েছে যে এই সময়গুলোতে যদি আমি মিউজিক না করতাম, আমি যদি শুধু গান গাওয়া না, মানে আমি গানের সাথে সম্পৃক্ত না থাকতাম, গান বানানোর সাথে সম্পৃক্ত না থাকতাম, অনেক দুর্ঘটনা হয়তো ঘটে যেতে পারতো। আচ্ছা, নিজের সাথেও অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারতো। পারিপার্শ্বিক অনেক সিচুয়েশন দেখেছি যেখানে মিউজিকটা আসলে আমি মনে করি আমাকে বাঁচিয়ে রেখেছে, আমাকে সুস্থ রেখেছে বলবো, মানসিকভাবে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। গান ছাড়া আপনার অবসর সময় কিংবা আপনার মন খারাপের সময় আপনি কি করেন? গানটাকে যদি মন বাদ খারাপ দেই, মন খারাপের সময় হয় কি, মন খারাপের সময় তখন কিছুই ভালো লাগে না, তখন কোনো কিছুই আসলে গুড এনাফ মনে হয় না। অবসরে আমি প্রচুর ইনফরমেশন জানতে চাই, তো সেখানে আমার একটা অন্যতম জায়গা, আমার একটা অন্যতম সময় পার হয় হচ্ছে ইউটিউব দেখে। আমি প্রচুর টিউটোরিয়াল দেখি, ডকুমেন্টারি দেখি, আমার খুব ভালো লাগে। মানে অনেক অনেক ইনফরমেশন আছে যেগুলো আমরা জানি না, আমি জানি না, সেগুলো যখন সামনে আসে তখন আমার কাছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং মনে হয় যে বাবা, ব্যাপারটা এত দারুণ একটা ব্যাপার। তো আমার আসলে একটা অনেক বড় সময় যায় এই ধরনের ইউটিউব দেখে, এটা বলতে পারি আমি। কোন সময়টা তাহলে আপনি গানের লেখার বা বানানোর কাজটা করে থাকেন? কোনো ঠিক নাই, সেটা গভীর রাত হতে পারে, যেমন এখানে কেউ নেই গানটা একদম গভীর রাতে সুর করা। গানটার মধ্যে ওরকম একটা কিন্তু ভাইব আছে দাদা, একদমই মনেই হয় যে ভীষণ একটা গভীর রাতে সুর করা, সব নিস্তব্ধ, কিছু নাই, তখন কানে হেডফোনটা দিয়ে যেন শব্দ আবার বাইরে না যায়, বৃষ্টি বৃষ্টি ভাব, পরিবেশটা এরকম, খুব একটা বাইরে ঠান্ডা একটা হাওয়া চলছে, তো সব কিছু মিলেই ওরকম একটা মোমেন্টে করা আসলে। আপনার জীবনে এমন কি কোনো শিল্পী আছেন যার সঙ্গে কাজ করার ইচ্ছা আপনার অপূর্ণ রয়ে গেছে? কত শিল্পী আছেন, কত শিল্পীর সাথে কাজ করতে চাই, কিন্তু তার বাইরে একটা কথা আমি বলতে চাই যে আমি না নিজেকে খুব প্রিভিলেজড মনে করি, আমার কোনো অপ্রাপ্তি নেই। হয় না মানুষের, আমার এটা হলো না, এটা হলো না, আমার না এটা না একদমই মনে হয় যে আমি অনেক পেয়েছি, এত মানুষের সান্নিধ্য পেয়েছি, এত বড় বড় মানুষের সান্নিধ্য পেয়েছি আমি, এটা আমার কাছে মনে হয় যে কত মানুষ এই সুযোগ পায় না। আরেকটা দারুণ ব্যাপার যেটা আমার কাছে খুব ভালো লাগার সেটা হচ্ছে মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। সো এই জায়গাটা না আমার কাছে মনে হয় যে আমি খুব ব্লেসড একটা মানুষ, এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে আমার প্রাপ্তি অনেক অনেক প্রাপ্তি। সে কারণ হয় কি, এখন মনে হয় যে দিন যাচ্ছে, বয়স বাড়ছে, আর কতটুকু দিয়ে যেতে পারি, এবং যত দিয়ে যেতে পারবো তত আমার মনে হয় যে আমি আসলে অনেক ঋণী মানুষের ভালোবাসার কাছে। তো সেই জায়গা থেকে মনে হয় যে যতটুকু দিতে পারি মানুষকে, সেটাই আসলে আমার এন্ড থেকে দেয়া হবে, কারণ এটাও আমার দায়িত্বের একটা অনেক বড় জায়গা। এমন কি কোনো নাম কি বলা যাবে কিনা যে নামটা আপনার কাছে মনে হয় অপূর্ণ রয়ে গেছে, তার সঙ্গে কাজ করার ইচ্ছাটা আমার? আমি তো সর্বশেষ যে কাজটি করলাম সেটি হচ্ছে বাংলাদেশের মাথার মুকুট বলবো, যিনি রুনা লালা ম্যাম, জি, ওনার সাথে কাজ করতে পারা আমার কাছে একটা অসম্ভব রকম, আমার জন্য সম্মান, প্রাপ্তি। তো ওই যে বললাম প্রাপ্তি, সাবিনা ম্যামের জন্য আমি এখন পর্যন্ত সোলো গান করতে পারিনি। আচ্ছা আমার সেই ইচ্ছাটা আছে যে যদি ওনার জন্য কখনো গান করতে পারি, সেটাও আমার একটা প্রাপ্তি হবে। দাদা, এখন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার যে একটা ওফ, যুগ হ্যাঁ, বলতে হ্যাঁ। পারেন, তা আপনার কি মনে হয় এই সময়টাতে স্থায়িত্ব এবং জনপ্রিয়তা কি আলাদা হয়ে গেছে? আলাদা তো হয়েছি, স্থায়িত্ব ব্যাপারটা তো আসলে অনেক গভীর একটি বিষয়। সোশ্যাল মিডিয়াতে যেটা হয়েছে, মানুষের অ্যাটেনশন স্প্যান এত বেশি কমে গেছে, যে কোনো ক্ষেত্রেই, যে কোনো বিষয়ই এখন যেটা বলে 3 সেকেন্ড, 5 সেকেন্ড না 7 সেকেন্ড, এটা একটা ব্যাপার আছে, এর মধ্যে নাকি মানুষের অ্যাটেনশন শিফট হয়। শিফট হয়। তার মানে হচ্ছে আমাদের আসলে স্থিরতার অনেক অভাব আছে। পৃথিবীব্যাপী যত মানুষ আছে, আমরা আসলে খুব অস্থির এখন। এই অস্থিরতার কারণে যেটা হচ্ছে, আমরা কোনো কিছুতে আসলে মনোনিবেশ করতে পারছি না, আমরা গভীরভাবে ভাবতে পারছি না। ভাবনার জন্য আসলে সময় লাগে, এবং ভাবনার জন্য স্থির, মানে আমি কোনো একটা কিছু নিয়ে ভাবছি,
একটা কিছু নিয়ে ভাবতে গেলে তো আমাকে স্থির হয়ে বসতে হবে, আমাকে তার জন্য একটু হলেও সময় দিতে হবে, নিজেকে একটু ধাতস্থ করতে হবে। সেই সময়টাই কেউ দিচ্ছে না। তো তাতে করে হচ্ছে কি, মানুষের ভাইরাল হওয়ার টেন্ডেন্সিটা, ভাইরাল হচ্ছে এই ব্যাপারটা মানে খুব দ্রুত ছড়িয়ে পড়া এবং একটা বিশাল সংখ্যক মানুষের কাছে ছড়িয়ে যাওয়া। কিন্তু এই ভাইরাল হওয়ার জন্য যেই পন্থা অবলম্বন করা হচ্ছে, এটাকে আমার ভীষণ ড্যামেজিং মনে হয়। কারণ ভাইরাল হতে গিয়ে আমরা যে সমস্ত কন্টেন্ট দেখছি এখন, সেগুলো আসলে কোনো কোনো ক্ষেত্রে আমার কাছে অসুস্থতা মনে হয়, এবং এটাই আস্তে আস্তে দেখা যাচ্ছে এটাই খুব স্বাভাবিক প্রক্রিয়া হয়ে যাচ্ছে, যেটা খুব ভীতিকর একটি বিষয়। যেটা আসলে হওয়ার কথা ছিল না। হওয়ার কথা ছিল না, এটা হওয়া উচিত না, কিন্তু সেটাই হচ্ছে। এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমাদের চারপাশে যা হওয়া উচিত নয় সেগুলোই আস্তে আস্তে স্বাভাবিক একটি বিষয়ে পরিণত হচ্ছে। এটার পেছনে আমার কাছে মনে হয় মানুষের স্থিরতার অভাব, সুস্থ চিন্তা চেষ্টা না করা। তার মূল কারণ হচ্ছে চারপাশে যা ঘটছে তার সবই ভীষণ রকম অসুস্থ, এবং এই অসুস্থতার কারণে মানসিকতার ব্যাপক পরিবর্তন ঘটছে। সব কিছু মিলেই আসলে আমার কাছে মনে হয় যেটা আমরা একটু ভজঘট অবস্থার মধ্যে পড়ে গেছি। আপনার জলছায়া গানটা আমার খুব প্রিয়, এখন সেটা আপনার গলায় হবে কিনা এই মুহূর্তে? কথারা চুপচাপ খুঁজে যায় তোমাকে, দ্বার টানে চেনা মুখ হাওয়ায়, নীরবে তোমাকে দেখি সেই আদলে, কি সুখে এ হৃদয় ভরে যায়, দু চোখ জুড়ে কি মায়া জল যায় বুনে অবুঝ পোনায়, মন গহিনে সে মায়া বাঁধনে তোমাকে চড়াই কল্পনায়। আমরা জীবনে প্রথম গাইলাম গানটা আজকে রেকর্ডিংয়ের পরে। সব থেকে দারুণ যে ব্যাপারটা সেটা হচ্ছে, এই গানটা ভিডিও করেছেন হচ্ছে গাজী শুভ্র। শুভ্র ভাই একজন মানে দুর্দান্ত লেভেলের একজন ট্যালেন্টেড মানুষ। উনি নিজে একজন মিউজিশিয়ান, এবং সেই সাথে ওনার এই ভিডিওটা আমার কাছে মনে হয়েছে যে একটা অন্য মাত্রা পেয়েছে। সো বিশাল ক্রেডিট হচ্ছে অসম্ভব শুভ্র ভাই। সুন্দর একটা গান, অসম্ভব সুন্দর একটা গান। আচ্ছা দাদা, আপনি যদি এরকম সুযোগ পেতেন এখন এই মুহূর্তে যে নতুন করে ক্যারিয়ার শুরু করতে চাইছেন, আপনি কি সিঙ্গারই হতেন নাকি অন্য কিছু হওয়ার চেষ্টা করতেন? আমার তো আসলে সিঙ্গার হওয়ার কোনো প্ল্যানই ছিল না। আচ্ছা, আমি তাহলে তো সেই গল্পটা আমি আসলে হতে চেয়েছিলাম আর্কিটেক্ট। আচ্ছা, আমার আর্কিটেকচারের প্রতি আমার একটা অদ্ভুত রকম ভালোবাসা, ভালো লাগার একটা জায়গা ছিল। কিন্তু হয় কি, কিছু কিছু বিষয় হয় কি, মানে জীবন ওখানে টেনে নিয়ে যায় আসলে। তো আমার ক্ষেত্রে ব্যাপারটা তাই, মিউজিকটা যে এভাবে আমার পেশা হয়ে দাঁড়াবে এটা আমি একটা লম্বা সময় পর্যন্ত বুঝিনি। কিন্তু একটা সময় রিয়েলাইজ করলাম যে আমি আসলে মিউজিকটাই করতে চাই, এবং এই ট্রানজিশনটা আমার লাইফে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল। বাবা মা চাইতেন যে আমি মিউজিক করি, কিন্তু তারা কখনো চাইতেন না যে মিউজিকটাই আমার মূল জায়গা হোক, পেশার মূল জায়গা হোক। কারণ ওনারাও জানতেন যে আসলে মিউজিকটা খুব স্টেবল প্রফেশন না, এবং এক্সেপশনালি ভালো না হলে মিউজিককে পেশাগত একটি জায়গা তৈরি করে নেওয়াটা খুব ডিফিকাল্ট। তো সেই জায়গাটা আসলে যে কোনো বাবার মতোই আমার বাবা মা তারা ওয়ারিড ছিলেন। তো আমি সামহাউ ম্যানেজ করে ফেলতে পেরেছি। আসলে বোঝার বাইরেই মিউজিকটা আমার পেশা হয়ে গেছে। যারা মিউজিকটাকেই শুধু পেশা হিসেবে নিতে চায় তাদের ক্ষেত্রে তাহলে আপনি কি বলবেন? মিউজিককে আসলে প্রফেশন হিসেবে নেওয়া যায়, কিন্তু মাথায় কিছু জিনিস আসলে রাখতে হবে যে মিউজিক করে জীবন ধারণ করা একটা ডিফিকাল্ট, এটা অনেক শক্ত একটি পরীক্ষা। সে যাই করছে না কেন, সে যদি একজন মিউজিশিয়ান হয় বা একজন কম্পোজার হয় বা একজন গায়ক হয়, তাকে না তার ক্রাফটের প্রতি তার পূর্ণ শ্রদ্ধা থাকতে হবে, এক। দুই হচ্ছে তার ক্রাফটটা তাকে খুব ভালো করে জানতে হবে। এটা আসলে খুব জরুরি। এটাকে পেশা হিসেবে নিতে গেলে তার কাজটায় তাকে পারদর্শী হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যে সময়ের কথা বলছি সেই সময় আসলে কিন্তু একটা জিনিস ছিল যে কাজটা ভালো পারত সেই কাজটার সুযোগ তার ছিল। তখন স্টুডিওসগুলো ছিল, তখন রেকর্ডিং স্টুডিওতে প্রচুর কাজ হতো, ওখানে কিছু ফেসিলিটিস ছিল। পেশাগুলো ওইখানে আসলে একজন পেশাদার একজন
বাজিয়ে সে স্টুডিওতে গিয়ে বাজিয়েও কিন্তু তার জীবন ধারণ করতে পারবে, এরকম একটা নিশ্চয়তার জায়গা ছিল। কিন্তু আলটিমেটলি এখন বিষয়টা আরও বেশি কঠিন হয়ে গেছে, এখন কঠিন হয়ে গেছে, হ্যাঁ। বাট তারপর আমার কাছে মনে হয় যে খুব চ্যালেঞ্জিং প্রফেশন, এটা আমি বলবো।